একটা অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর অস্ত্র। এটা শুধু মানুষের জীবন নিতেই পারে না, সময়কে পিছিয়ে দিয়ে মানুষের তথা এই ব্রহ্মাণ্ডের অস্তিত্বকে টিকিয়েও রাখতে পারে। এর অসীম ক্ষমতা। কিন্তু এই ক্ষমতার অধিকারী হতে চায় কিছু খারাপ প্রকৃতির মানুষ, এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক অসীম সাহসী যুবক। খুব সাধারণ গল্প মনে হচ্ছে, তাই না? আসলে খুব সাধারণ গল্প মনে হলেও এর পরতে পরতে রয়েছে প্রাচীন পারস্যের এক গোপন রহস্য। বন্ধুরা, এই গল্পটা প্রাচীন পারস্য সাম্রাজ্যের এক অকুতোভয় যুবকের গল্প, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গল্পটা শোনার জন্য আজকের মুভি এক্সপ্লেইনের মাধ্যমে। প্রাচীন পারস্য সাম্রাজ্য। পারস্যের এক বস্তিতে একদিন এক অনাথ ভুল করে একটা রাস্তায় এসে দাঁড়ায়, কিন্তু তখন পারস্যের কিছু সেনা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ফলে অসাবধানতাবশত সে সেই অশ্বারোহী বাহিনীর ঘোড়ার নিচে প্রায় পিষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছিল। আর ঠিক সেই সময় বেচারা ছেলেটি সেই সৈন্যদের হাতে ধরা পড়ে, এবং এক সৈনিক রাগান্বিত হয়ে তার গালে চর বসিয়ে দেয়। এই নির্মমতা দেখে আশেপাশে জড়ো হওয়া লোকেরা নিশ্চুপ হয়ে যায়, কারণ এই অশ্বারোহী সেনা দল সম্রাটকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এক পথচারী ছেলে সাহস করে সেই সৈনিকটির দিকে একটা আপেল ছুঁড়ে মারে। ফলে বিভ্রান্ত হয়ে যায় সৈনিক এবং তার দিকে ফিরে তাকায়। এই সাহসী ছেলেটি ছিল অসাধারণ ক্ষিপ্র এবং বুদ্ধিমান একজন। নিপুণ দক্ষতার সঙ্গে সৈনিকের ফাঁকি দিয়ে সে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। এ সময় সৈন্যরা জনসমক্ষে তার হাত কেটে ফেলার প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক তখনই পারস্যের সম্রাট ঘটনাস্থলে এসে উপস্থিত হন। সেনাদের হাত থেকে রক্ষা করার পর রাজা ছেলেটির নাম জানতে চান, এবং তার সাহস দেখে ভীষণ মুগ্ধ হয়ে যান তিনি। এবং শেষ পর্যন্ত রাজা তার সাহসিকতা এবং তার সততা এবং তার নিষ্ঠা দেখে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তাকে। সেদিন রাজা হয়তো বুঝতে পারেনি ছেলেটির গুরুত্ব ঠিক কতটুকু, কিন্তু এক অসাধারণ সন্তান লাভ করেছিলেন তিনি, এবং এই ছেলেটির বীরত্ব এবং কৃতিত্ব আমরা সামনে দেখতে চলেছি। সেদিনের সেই ঘটনার পরে 15টা বছর কেটে যায়। ছোট্ট দুঃসাহসী সেই ছেলেটি এখন যুবকে পরিণত হয়েছে, সেই সাথে এক শক্তিশালী ও সম্মানিত যোদ্ধা হয়ে উঠেছে, এবং তার নাম হচ্ছে দস্তান। এরকম একদিন পারস্যের গোয়েন্দারা কিছু অস্ত্র আটক করে, কিন্তু তারা অস্ত্রগুলো পরীক্ষা করে দেখতে পায় এগুলো আলামত শহরের। পারস্য এবং সিরিয়া সীমান্তের আলামত নামক এক পর্বতের পাশে গড়ে উঠেছিল এই দুর্গ এবং পবিত্র নগরী। আলামত ছিল এক পবিত্র ও নিরপেক্ষ নগরী, যারা কখনোই যুদ্ধ পছন্দ করত না এবং যুদ্ধবাজদের কাছে অস্ত্র সরবরাহ করত না। তাই রাজা যখন এই বিষয়টা জানতে পারেন, তখন তিনি এটা সত্য উদ্ঘাটন করার জন্য সিদ্ধান্ত নেন। আর সেই লক্ষ্যে পারস্য আলামতে অভিযান চালাবে বলেও একটা সিদ্ধান্ত গ্রহণ করে। সেই লক্ষ্যে একদিন পারস্য সেনাবাহিনী আলামত শহরের সীমানায় এসে পৌঁছায়। রাজকুমার তুষের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অভিযান পরিচালনা করার কথা ছিল, কিন্তু পরিস্থিতি দ্রুত এক ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। যুদ্ধ এড়ানোর জন্য দস্তান একটা দল নিয়ে শহরের এক পাশের দুর্বল প্রতিরক্ষা ফটকে আক্রমণ করে, আর এ সময় শহরের উপরে শুরু হয় আক্রমণ। কোথা থেকে এই আক্রমণ শুরু হলো এবং কিভাবে এটা এত কঠিন অবস্থায় গিয়ে পৌঁছালো, সেটা দাস্তান ঠিক বুঝে উঠতে পারে না। নিজের সেনাদের হতাহতের সংখ্যা কমানোর জন্য তাই সে পাশের একটা গেটের কাছে নিয়ে আসে তাদের। এরপর তীরন্দাজরা কিছু দড়ি উপরের দেয়ালের দিকে ছুড়ে দেয়, তারপর কিছু বিন দেয়ালে গেঁথে দেওয়া হয় এবং সেগুলো ধরে দস্তান উপরে উঠে যায়। দেয়ালের উপরে উঠে শহরের প্রাচীর থেকে দড়ি নিচে ঝুলিয়ে দেয় সে, এবং তার দলকে উঠতে সাহায্য করে। এরপর তারা পাহারারত সৈন্যদের পরাস্ত করে আলামত শহরের মেইন ফটকটা খুলে দেয়। অবশেষে পারস্য বাহিনী আলামত শহরে প্রবেশ করে, এবং বলাই বাহুল্য একই সাথে পতন ঘটে এই পবিত্র নগরী আলামতের। শহরের পতনের সংবাদ শুনে রাজকুমারী তামিনা তার এক বিশ্বস্ত অনুচরকে পবিত্র একটা বস্তু নিয়ে পালিয়ে যেতে নির্দেশ দেন, কিন্তু সেই লোকটা দস্তানের হাতে ধরা পড়ে যায়। এ সময় তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। অসাধারণ চপলতা এবং দক্ষতা দিয়ে দস্তান শেষ পর্যন্ত পরাজিত করেন তাদের, এবং পবিত্র সেই বস্তুটি নিজের দখলে নিয়ে নেন। এই বস্তুটি ছিল এক নান্দনিক এবং সূক্ষ্ম কারুকাজ করা খঞ্জর, বা যেটাকে সহজ ভাষায় বলতে গেলে ছোরা বলা হয়। সুন্দর বস্তুটির দিকে তাকিয়ে কিছুটা আনমনে সেটাকে এই যুদ্ধের বিজয় স্মারক হিসেবে নিজের কাছে রেখে দেয়। পারস্য বাহিনী আলামত শহর দখল করার পর রাজকুমারী তামিনাকে বন্দী করে। পারস্যের রাজকুমার তুষ তামিনাকে যখন দেখতে পায়, তখন সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তখনই তাকে নিজের স্ত্রী বানাবেন বলে ঘোষণা দেন। কিন্তু তার কথা শুনে তামিনা রাজি হয় না,
এবং সে আত্মহত্যার কথাও ভাবে। কিন্তু যখন তার দস্তানের কোমরে ঝুলে থাকা সেই খঞ্জরটার দিকে চোখ পড়ে তখন তামিনা সিদ্ধান্ত বদলায় এবং তুষের প্রস্তাবে সে রাজি হয়ে যায়। খুব অদ্ভুত, তাই না? আসলে অদ্ভুত মোটেও না, কারণটা হচ্ছে সেই খঞ্জর। আর বলাই বাহুল্য, এই খঞ্জরটিরই রয়েছে অসীম ক্ষমতা। আলামতের পতন এভাবে ঘটেছে, ঠিক এই বিষয়টা মানতে পারেননি পারস্যের সম্রাট। তাই বৃদ্ধ সম্রাট একসময় আলামতে এসে পৌঁছায় এবং পুত্র তুষের উপরে রাগারাগি করতে শুরু করে। পবিত্র শহরের এরকম পরিণতি তিনি আসলে দেখতে চাননি। তুষের দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত দেখে রাজা তো এটা বলেই বসেন, তুষ আদৌ পারস্যের সিংহাসনের উপযুক্ত কিনা। কিন্তু বাবার কথার প্রেক্ষিতে তুষ নিজেকে প্রমাণ করার জন্য এরপর শপথ নেয়। সে বলে সে যেভাবেই হোক আলামতের গোপন অস্ত্রাগার খুঁজে বের করবে। সে কথাগুলো বলার পর তুষ একাই বেরিয়ে পড়ে সেখান থেকে। এর কিছুক্ষণ পর শহরের একটা জায়গায় তুষ দাস্তানের সঙ্গে দেখা করে এবং এ সময় সে তাকে একটা রাজকীয় পোশাক তার হাতে দিয়ে বলে সে যেন এটা সন্ধ্যাভোজের সময় রাজাকে পরতে দেয়। তুষের এই কাণ্ডে কিছুটা অবাক হলেই দস্তান তাকে কিছুই বলে না। সেদিন সন্ধ্যায় রাজকীয় ভোজসভায় বৃদ্ধ সম্রাট দস্তানের সাহসিকতার প্রশংসা করেন এবং তাকে একান্তে ডেকে নিয়ে রাজ্য কিভাবে পরিচালনা করা হয় সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু নির্দেশনা দেন। কিন্তু এই দৃশ্য দ্বিতীয় রাজপুত্রের মনে ঈর্ষা তৈরি করে, আর স্বাভাবিকভাবেই করার কথা, কারণ দস্তান ছিল রাজার পালিত পুত্র। তাই রাজা তাকে কেন এসব কথা বলবেন? তো এরপর দস্তান তুষের দেয়া সেই রাজকীয় পোশাকটা রাজার হাতে তুলে দেয়। রাজাও হাসি মুখে সেটা পরে নেয়। কিন্তু পোশাকটি পরার পর হঠাৎ করে রাজার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় দস্তান বুঝতে পারে তার সামনে কি বিপদ আসতে চলেছে। সে যে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে সেটা আর তার ভাবনার মধ্যেই নেই। তবে তার একটা বিষয় বারবার মনে হচ্ছিল, পোশাকটা তুষ তাকে দিলেও তার হাত থেকে রাজা নিয়ে পড়েছিল, তাই দোষটা তার ঘাড়েই পড়বে। ফলে বিষয়টা ভেবেই সে তামিনাকে নিয়ে ভোজসভা থেকে পালিয়ে যায়। শহরের বাইরে এসে দাস্তান অনেকটাই হতভম্ব হয়ে পড়েন। সে ভাবতে থাকে তার নিজের ভাই কেন তাকে ফাঁসাবে। এদিকে তামিনা তার সঙ্গে থাকা খঞ্জরটি দাস্তানের থেকে চুরি করতে চাইছিল, কিন্তু ধরা পড়ে গেলে রেগে যায় দস্তান। কিন্তু একই সাথে সে অনেকটা ভুলবশত সেই খঞ্জরের হাতলে থাকা একটা রত্ন পাথরে চাপ দিয়ে বসে। সাথে সাথেই একটা অদ্ভুত আভায় ভরে ওঠে জায়গাটা। খঞ্জর থেকে এক রহস্যময় আলো বের হয় এবং দাস্তানের শরীর যেন ধোঁয়াশার মতো হয়ে যায়। তার চোখের সামনে কিছুক্ষণ আগে যুদ্ধের দৃশ্য আবার ফিরে আসে। দাস্তান বুঝতে পারে সে যেন বেশ কিছু সময় পেছনে ফিরে গিয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার সব ঠিকঠাক হয়ে যায়। তবে এ সময় আবার তামিনা খঞ্জরটি নেয়ার চেষ্টা করলে দাস্তান পুনরায় সেই রত্নটিতে চাপ দেয় এবং দেখা যায় এবারও সময়টা পিছনে চলে গিয়েছে। বিষয়টা খেয়াল করে দস্তান তামিনাকে হুঁশিয়ারি দিয়ে বলে, এই ছোড়াটি ধরার চেষ্টা করলে আমি তোমার হাত ভেঙে দেব। আর এই কথায় শেষ পর্যন্ত রাজকুমারী নিজেকে ক্ষান্ত দেয়। এরপর তামিনা দাস্তানকে এই খঞ্জরের রহস্য সম্পর্কে জানাতে শুরু করে। এই খঞ্জরটির নাম ছিল টাইম খঞ্জর বা সময় খঞ্জর। এর ভিতরে রয়েছে বালি, আর সেই বালিকে মুক্ত করলে সময়কে 1 মিনিট পেছনে নেওয়া সম্ভব। তামিনার কথায় এবার সবকিছু স্পষ্ট হয়ে যায়। দাস্তান বুঝতে পারে তার ভাই তুষ কেন তাকে ফাঁসিয়েছে। আসলে প্রথম দিন থেকেই তুষ এই খঞ্জরটি চেয়েছিল। পবিত্র শহরটিতে আক্রমণ করা এবং সেখান থেকে অস্ত্র উদ্ধার করা তার প্রধান উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল এই খঞ্জরটি। তাই সে রাজা মানে তার বাবার আদেশ অমান্য করে আলামতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল। তার একমাত্র উদ্দেশ্য ছিল এই সময় খঞ্জর দখল করে বিশ্বকে শাসন করা। তো দাস্তান যখন পালিয়ে বেড়াচ্ছে তখন অন্যদিকে তুষ ইতিমধ্যে পারস্যের পরবর্তী সিংহাসনে বসেছেন এবং দাস্তানকে হত্যা করার নির্দেশ জারি করেছেন। অন্যদিকে এই নির্দেশ জারি করার মধ্যেই দাস্তান এবং তামিনা তাদের পথ চলছিল। একদিন দস্তান একটা জায়গায় এক মুঠো বালু হাতে নিয়ে সেই খঞ্জরটির হাতলে ভরতে চেষ্টা করে, কারণ আগের বার এর থেকে সব বালু বের হয়ে গিয়েছিল। কিন্তু তামিনা এবার বিদ্রূপে সুরে তাকে বলে সব বালু একরকম নয়। সে জানে এই খঞ্জরের জন্য সঠিক বালু কোথায় পাওয়া যাবে, কিন্তু সেটা বলার তার কোনো ইচ্ছে তার নেই। দাস্তানও তার সাথে এবার তর্ক করে সময় নষ্ট করতে রাজি ছিল না। উপরন্তু সে রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে তার চাচা নিজামকে খুঁজে বের করে এই খঞ্জরের প্রকৃত সত্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও তামিনা তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল, তবু সে অনেকটা একগুঁয়ের মতো দাস্তানের পিছু নেয়, কারণ ওই একটাই, প্রথম সুযোগ পেলেই সময় খঞ্জরটা সে চুরি করবে। এরপর বেশ কিছু সময় চলার পর তারা এক মরুদস্যু দলের এলাকায় এসে প্রবেশ করে।
কিন্তু বলা নেই কওয়া নেই হঠাৎ তামিনা মাটিতে লুটিয়ে পড়ে। তামিনার এই অবস্থা দেখে দাস্তান উদ্বিগ্ন হয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না এটা ছিল তামিনার কৌশল। আর বলাই বাহুল্য সুযোগ কাজে লাগিয়ে তামিনা সফলভাবেই সময় খঞ্জরটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এ সময় সে দাস্তানকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরে পেয়ে দাস্তান দেখতে পায় একদল মরুভূমির ডাকাতের মাঝে বন্দী হয়ে আছে সে। তবে ডাকাতদের নেতা তার কোনো ক্ষতি করতে চাইছিল না, সে শুধু দাস্তানের কাছে তার এলাকায় চলার জন্য কর চাইছিল। সর্দারের এই প্রস্তাব শুনে সুযোগ বুঝে দাস্তানও তাকে আরেকটা চুক্তির প্রস্তাব দিয়ে বসে, আর সেটা হচ্ছে সে আলামতের পালিয়ে যাওয়া রাজকুমারী তামিনাকে তাদের হাতে তুলে দেবে, কিন্তু এর পরিবর্তে তাকে ছেড়ে দিতে হবে তাদের। দাস্তানের এই কথায় এক বাক্যে রাজি হয়ে যায় সর্দার, কারণ রাজকুমারীর মতো একটা সম্পদ যদি তারা হাতে পায় তাহলে এই ছোটকো ছাটকা লোভের পেছনে ছুটে তো তাদের লাভ নেই। এরপরে দাস্তানকে সাথে নিয়েই দস্যু দল তামিনার পেছনে ধাওয়া করে এবং বলাই বাহুল্য দ্রুতই তারা তামিনাকে ধরে ফেলে। এই ঘটনায় পরিস্থিতি পুরোটাই উল্টে যায়। তামিনা এখন বন্দী এবং দাস্তান দস্যুদের সম্মানিত অতিথি। এর কিছু সময় পর দস্যু নেতার আস্তানে এসে পৌঁছায় এই দলটা, যেখানে এক বিশাল উট পাখির দৌড় প্রতিযোগিতা চলছিল সে সময়। এদিকে ডেরায় পৌঁছানোর পরেই তামিনাকে কৃতদাসী বানিয়ে পানীয় পরিবেশনের কাজ দেওয়া হয়েছিল। সুন্দরী রাজকন্যাকে যেহেতু কেউ চিনত না, তাই মাঝে মধ্যেই দস্যুরা তাকে উত্ত্যক্ত করছিল, আর এটা দেখে দাস্তান বেশ উপভোগও করছিল। কিন্তু প্রতিশোধের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না তার। এক দস্যু হঠাৎ দাস্তানকে চিনে ফেলে এবং তাকে সে রাজপরিবারের পলাতক পুত্র বলে সন্দেহ করে। ফলে পরিস্থিতি হয়ে ওঠে জটিল, আর এটা বুঝতে পারে দাস্তান। ফলে পরিস্থিতি পুরো ঘোলাটে হয়ে যাওয়ার আগেই দাস্তান পালানোর একটা সুযোগ খুঁজতে শুরু করে। ওদিকে তামিনাও পালানোর ফন্দি করছিল, তাই সে সুযোগ বুঝে দস্যুদের অস্ত্রাগারের তালা খুলে দিলে সবাই যখন অস্ত্রের জন্য হুমড়ি খেয়ে পড়ে, ঠিক তখনই সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পালিয়ে আসে দুজন। এরপর তারা উত্তরের দিকে যাত্রা শুরু করে এবং শীঘ্রই প্রয়াত সম্রাটের বিশাল শোভাযাত্রার সঙ্গে ছদ্মবেশী মিশে যায়। ভিড়ের মধ্যে লুকিয়ে দুজন দাস্তানের চাচা নিজামের সঙ্গে গোপনে দেখা করার একটা ব্যবস্থা করে ফেলে। নিজামের সাথে দেখা করার পর দাস্তান তুষের ব্যাপারে তাকে সব সত্যগুলো খুলে বলে। সে বলে রাজাকে হত্যার জন্য সে দায়ী নয়, দায়ী হচ্ছে স্বয়ং রাজপুত্র তুষ। এরপর সে যখন সময় খঞ্জরটি তাকে দেখাতে যায় তখন সে বুঝতে পারে এটা আসল ছুরি নয়। ফলে দাস্তান ভেবেই নেয় তামিনা হয়তো কোনো সুযোগ বুঝে তার কাছ থেকে এটা বদলে দিয়েছে। সে নিজামকে এটা দেখাতে গিয়েছিল, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার আর ব্যাখ্যা দিতে পারে না সে নিজামকে। কিন্তু খঞ্জরের চিন্তার মধ্যে ঠিক তখনই দাস্তানের চোখে নিজামের হাতে পোড়া একটা দাগের দিকে চোখ যায়। সে লক্ষ্য করেছিল এই একই দাগ রাজার মৃতদেহ সে দেখতে পেয়েছিল, কিন্তু দাস্তানের যতটুকু মনে আছে সেটা হচ্ছে নিজাম তো রাজাকে সেই পোশাকটা পরিয়েই দেয়নি, তাহলে তার হাতে এই দাগটা কিভাবে আসলো? এই চিন্তা থেকেই চাচা নিজামের প্রতি দাস্তানের মনে তৈরি হয় সন্দেহ। আর ঠিক তখনই ছাদের উপর থেকে এক তীরন্দাজ তার উপরে আক্রমণ চালায়। বুদ্ধিমান দাস্তান মুহূর্তের মধ্যেই বুঝতে পারে এটা পূর্ব পরিকল্পিত একটা ফাঁদ, তাই সে কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু রাজপ্রাসাদের ফটক ছিল সৈন্যে ভরপুর, তবুও তার বুদ্ধি এবং ক্ষিপ্রতা দিয়ে দাস্তান সবার নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। দাস্তান পালিয়ে যাওয়ার পর নিজাম গোপনে একদল ভাড়াটে খুনির সাথে যোগাযোগ করে এবং তাদের আদেশ দেয় সময় খঞ্জর দখল করতে ও দাস্তানকে হত্যা করতে। পালিয়ে আসার পর চাচা নিজামের বিষয়টা বোঝার পরে দাস্তান অনেকটাই হতাশ হয়ে পড়েছিল। তবে এখন সে বুঝতে পারছিল আসল খনি তুষ নয়, বরং তার চাচা নিজাম। রাজাকে বিষাক্ত পোশাক যেটা তুষ তাকে দিয়েছিল সেটা আসলে নিজামের হাত দিয়ে এসেছিল এবং তুষ সেটা দাস্তানকে উপহার দিয়েছিল, আর দাস্তান সরল মনে সেটা রাজাকে উৎসর্গ করেছিল। কিন্তু প্রশ্ন হলো নিজাম কেন সময় খঞ্জরটা চাইছে? মাত্র 1 মিনিট পেছনে ফিরে গিয়ে তো রাজা হওয়া সম্ভব নয়। এই কেনর উত্তরটা আমরা অবশ্যই সময় মতো জানব। এদিকে পালিয়ে আসার পর দেখা হয় তামিনার, আর তামিনা দাস্তানকে এবার সময় খঞ্জরের প্রকৃত ক্ষমতা সম্পর্কে বলতে শুরু করে। আলামত নগরের গভীরে ছিল একটা বিশাল বালিঘড়ি, যা সৃষ্টি করেছিলেন স্বয়ং দেবতারা। যদি সময় খঞ্জর সেই বালিঘড়িতে প্রবেশ করানো হয় তবে সেই ব্যক্তি যে কোনো সময়ে ফিরে যেতে পারবে। এই কথা শুনে দাস্তানের মনে পড়ে এক পুরনো কাহিনী, যেটা তার বাবা তাকে একদিন বলেছিলেন। তরুণ বয়সে সম্রাট একবার শিকারে গিয়ে ভয়ঙ্কর এক জন্তুর হাতে আক্রান্ত হন, কিন্তু সেদিন তাকে বাঁচিয়েছিল তার চাচা নিজাম। নিজাম যদি সত্যি সময়ের রেখায় ফিরে আসতে পারত তবে সে সেই মুহূর্তে রাজাকে বাঁচানোর পরিবর্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিত।
কিন্তু নিজাম তখন এই খঞ্জর সম্পর্কে জানতো না। কিন্তু তাতে কি হবে, তখন না জানলেও এখন তো সে জানে এটা ঠিক কতটা ক্ষমতাশালী। আর মূলত এটাই হচ্ছে একমাত্র কারণ যে কারণে সে এই সময় খঞ্জরটার দখল নিতে চাইছে। নিজামের এই কূট পরিকল্পনা থামাতে তামিনা সিদ্ধান্ত নেয় সময় খঞ্জর তারা মন্দিরে নিয়ে যাবে। সেই চিন্তা থেকেই তারা যখন রওনা হয় ঠিক তখনই কিছু ব্যক্তি তাদের পথ রোধ করে। এটা ছিল আসলে সেই দস্যু দল। দাস্তানের কারণে দস্যু শিবিরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই সাথে দস্যু সর্দারের অতি মূল্যবান উট পাখিগুলোও পালিয়ে যায়, কিন্তু একটা মাত্র বেঁচে ছিল। এই বিশাল ক্ষতির কারণে দস্যু নেতা ক্ষিপ্ত হয়ে ওঠেন তাদের উপরে এবং দাস্তানের মাথার বিনিময়ে পুরস্কার ঘোষণা করেন। কিন্তু একই সাথে সেও তাদের খুঁজতে থাকে, আর এভাবেই তারা পেয়ে যায় তাদের। দস্যুদের হাতে ধরা পড়ার পরে তামিনা নিজেকে মুক্ত করার জন্য সর্দারকে লোভ দেখায়। সে তাকে বলে, সোনা পাওয়া কোনো কঠিন কাজ নয়, শুধু আমাদের সঙ্গে চলো, পুরো গাড়ি ভর্তি সোনা তোমাকে দেয়া হবে। সোনার লোভে দস্যু নেতার মন সাথে সাথেই বদলে যায়। কোথা থেকে এরা ওয়াগন ভর্তি সোনা দেবে সেটা না জেনেই তাদের সাথে রওনা হয় সে। কিন্তু সেদিন রাত গভীর হতে না হতেই অন্ধকারের মধ্যে নিঃশব্দে নেমে আসে এক ভয়ঙ্কর নতুন বিপদ। দেখা যায় এই লোকগুলো যখন ঘুমোচ্ছিল তখন মাটির নিচে কিছু একটা কাঁপতে শুরু করেছে। এই বিপদটা প্রথম বুঝতে পারে ঘুমন্ত দস্যু নেতা, তাই সে সাথে সাথে সতর্ক হয়ে ওঠে। পাশ ফিরে শুতে গিয়ে সে দেখতে পায় অন্ধকার থেকে একটা অদ্ভুত প্রাণী ধীরে ধীরে বেরিয়ে আসছে, আর প্রাণীটা ছিল ভয়ঙ্কর চেহারার একটা বিষাক্ত সাপ। তাকে যখন সাপটি ছোবল দিতে যাবে ঠিক তখনই দাস্তান দ্রুত ঝাঁপিয়ে পড়ে সেই প্রাণীটিকে আঘাত করে। কিন্তু তারপরে মাটির নিচ থেকে একে একে বিষাক্ত সাপের দল বেরিয়ে আসতে থাকে এবং বেশ কয়েকজন দস্যুর প্রাণ যায় সাপের কামড়ে। সেই ভয়ঙ্কর মুহূর্তে কেউ একজন দাস্তানের হাতে সময় খঞ্জরটি তুলে দেয়। সাপগুলো যখন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তাদের উপরে ঠিক তখনই সময় যেন থমকে যায়। খঞ্জরের শক্তি ব্যবহার করে দাস্তান সময়টাকে 1 মিনিট পেছনে ফিরিয়ে নেয়। আসলে এখন দাস্তান জানতো সাপগুলো ঠিক কিভাবে আক্রমণ করবে, তাই সে সময়ের পিছনে গিয়ে নিখুঁতভাবে আঘাত করে সব সাপকে হত্যা করে। এই পরিস্থিতিতে সবাই একটা বিষয় বুঝতে পেরেছিল যে এই জায়গাটা তাদের জন্য আর মোটেও নিরাপদ নয়। ফলে আবার শুরু হয় যাত্রা। সেদিন ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই তারা মন্দিরে এসে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢুকেই দেখতে পায় সেখানকার মানুষদের নির্মমভাবে কারা যেন হত্যা করেছে। তবে এই পুরো ঘটনায় একটা বিষয় স্পষ্ট হয়, কেউ তাদের আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই একদল অশ্বারোহী সেখানে এসে হাজির হয়। এই দলটার নেতৃত্ব দিচ্ছিল রাজপুত্র গার্সিপ। সে মূলত দাস্তানকে বিচারের মুখোমুখি করার জন্য ধরে নিয়ে যেতে এসেছিল, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একের পর এক তীর নিক্ষেপ হতে শুরু করে তাদের উপর। এতে সময় মতো নিরাপদে পৌঁছাতে না পেরে রাজপুত্র গার্সিপ তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এর একটু পর তাদের উপর আক্রমণকারীরা তাদের সামনে এসে দাঁড়ায় এবং দেখা যায় এরা হচ্ছে নিজামের পাঠানো আততায়ী বাহিনী। এই বাহিনী খুব দ্রুততার সাথে সময় খঞ্জরটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়, আর বলাই বাহুল্য খঞ্জরটি এখন নিজামের দখলে চলে এসেছিল। এদিকে খঞ্জরটি হাতে আসার পর নিজাম তার বহুদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে। সময়ক্ষেপণ না করে সে পবিত্র নগরীর খনন কাজ শুরু করার নির্দেশ দেয়। তার লক্ষ্য ছিল যতক্ষণ না তারা দেবতাদের তৈরি সেই বালিঘড়িটা খুঁজে পাবে ততক্ষণ তারা আলমুদ শহরের গভীরে খোঁজ চালিয়ে যাবে। খনন কাজ যখন চলছিল তখন খঞ্জরটি এক সুউচ্চ স্তম্ভের উপরে স্থাপন করা হয়। এদিকে দাস্তান এবং তার সঙ্গীরা একসময় আলামত নগরীতে এসে পৌঁছায় এবং 3টি দলে বিভক্ত হয়ে সেই খঞ্জরের খোঁজ করতে শুরু করে। কিন্তু তাদের একজন যখন সেই টাওয়ারটা খুঁজে পায় এবং টাওয়ারের উপরে ওঠে এবং সেটার প্রাসাদের দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাবে, ঠিক তখন একটা ধারালো অস্ত্রের ঝাঁক তার দিকে ছুটে আসে। সৌভাগ্যবশত সেই দস্যু নেতা সময় মতো সেখান থেকে সরে যেতে পেরেছিল। এই আক্রমণের ফলে সে বুঝতে পারে শত্রুপক্ষ অস্ত্র নিয়ে খেলা খেলতে চায় তার সাথে। আসলে সেও তো নিজেও একজন অস্ত্রবাদ ছিল। ফলে সেই দস্যু ভাবে নিজের দক্ষতা যাচাই করার এবার সময় এসেছে। তার দিকে যে ছুরি ছুটছিল সে ছিল গুপ্ত অস্ত্রের ওস্তাদ, তাই তার হাত থেকে পালানোর কোনো উপায় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত এক ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে নিজের জীবন বিসর্জন দিয়ে সেই খঞ্জরটা উদ্ধার করতে সক্ষম হয় সে দস্যু। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে সে সময় খঞ্জরটি জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তার ধারণা ছিল নিশ্চয়ই কেউ হয়তো এই টাওয়ারের নিচে অপেক্ষা করছে তার জন্য। তার ধারণা মতো হয়েছিল তাই। আর শেষ পর্যন্ত এই টাইম লাইফটা দাস্তানের হাতে এসে পৌঁছায়। এদিকে নিজাম যখন স্তম্ভের কাছে এসে পৌঁছেছিল তখন সে দেখতে পায় খঞ্জরটি উধাও, আর এটা দেখে সে ক্ষোভে ফেটে পড়ে এবং সৈন্যদের চোরকে ধরার আদেশ দেয়।
এর কিছুক্ষণ পর সৈন্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে ফেলে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে তারা দাস্তানের ফাঁদে পড়েছে। ঠিক একই সময়ে দাস্তানুর রাজপ্রাসাদে গোপনে প্রবেশ করেছিল এবং তার বড় ভাই তোষের সঙ্গেও দেখা করেছিল। তবে তোষ তাকে দেখার সাথে সাথেই তার উপরে ক্ষেপে ওঠে, কিন্তু দাস্তানের একটা বিষয় প্রমাণ করতে হতো, আর সে কারণে সে তোষের গলায় অস্ত্র ধরে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। কিন্তু তার কোনো কথাই তোষ বিশ্বাস করতে চায় না, আর এ কারণে নিজের কথার প্রমাণ দিতে দাস্তান সময় খঞ্জরের সাহায্যে নিজের জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু ঠিক তখনই নিজাম সেখানে এসে পৌঁছায়, আর এবার তোষ তার চাচার প্রতি সন্দেহান হয়ে ওঠে এবং দ্রুত খঞ্জরের রত্নটিতে চাপ দেয়। অমনি সাম্প্রতিক ঘটনাগুলো তার চোখের সামনে পুনরায় ভেসে উঠতে শুরু করে। সে 1 মিনিট সময় পেছনে ফিরে যায় এবং এবার দাস্তানকে আত্মহত্যা করা থেকে রক্ষা করে। কিন্তু নিজাম তাদের আর কোনো সুযোগ দেয় না। কোনো দ্বিধা না করে সে নিজের তরবারি তোষের বুকে ঢুকিয়ে দেয় এবং একই সাথে নিজের ভাতিজাকেই হত্যা করে ফেলেছে, আর তারপর সময় খঞ্জরটি নিয়ে পালিয়ে যায়। কিন্তু তামিনা কাছেই লুকিয়ে থেকে এই পুরো ঘটনাটা দেখছিল। ফলে নিজাম পালিয়ে যাওয়ার পর দাস্তানকে সে সাহায্য করে। এ সময় নিজাম যখন দাস্তানকে হত্যা করতে যাচ্ছে, তখনই এক কালো পোশাকধারী আততায়ী মুহূর্তের জন্য অসতর্ক হয়ে পড়ে, আর সেই সুযোগে দাস্তান তাকে হত্যা করে। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় এই আততায়ীর হাতে এক রহস্যময় উল্কি রয়েছে, আর এটা প্রমাণ করে সে একসময় ছিল এই মন্দিরের অভিভাবক। ফলে এটা ধরেই নেওয়া যায় নিজাম সময় খঞ্জরের বিষয়ে গোপন সত্যটা আগে থেকেই জানত। তো নিজামকে আটকাতে তামিনা দাস্তানকে মন্দিরের এক গোপন ভূগর্ভস্থ পথ দিয়ে নিয়ে যেতে শুরু করে। এই পথ শুধুমাত্র মন্দিরের অভিভাবকরাই জানত। এ সময় সে দাস্তানকে সাবধান করে দিয়ে বলে সে যেন তার প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে অনুসরণ করে। কিন্তু যতই তারা এগিয়ে যাচ্ছিল, ততই খনন কাজের ফলে ধ্বংসাবশেষগুলো খসে পড়তে শুরু করেছিল, আর এক সময় একটা লুকোনো ফাঁদ সক্রিয় হয়ে যায়। তার মধ্য দিয়ে তামিনা কোনো মতে নিরাপদ একটা আশ্রয়ে গিয়ে পৌঁছায়, কিন্তু দাস্তান পিছলে বালির স্রোতের মধ্যে পড়ে যায়। তবে পতন থেকে রক্ষা পেতে একেবারে শেষ মুহূর্তে সে একটা পাথর ধরে ফেলতে সক্ষম হয়, আর এ কারণে অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় দাস্তান। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার পর তারা যত গভীরে প্রবেশ করতে শুরু করেছিল, ততই তাদের উপরে নতুন বিপদ নেমে আসতে থাকে। আততায়ীদের নেতা এবার তাদের উপরে আতর্কিত হামলা চালায়, ফলে তীব্র যুদ্ধ শুরু হয় তাদের মধ্যে। কিন্তু কেউ কারো উপরে সুবিধা করতে পারছিল না। কিন্তু আততায়ীর ছিল এক ভয়ঙ্কর অস্ত্র, আর এই অস্ত্রগুলো ছিল সেই বিষাক্ত সাপেরা। আর এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি আগের রাতের সেই সাপের আক্রমণের পেছনে এই হাসাসের নেতার হাত ছিল। তো দাস্তান প্রায় যখন পরাস্ত হতে চলেছিল, ঠিক তখনই তামিনা এসে তাকে সাহায্য করে। এরপর তারা একসঙ্গে অগ্রসর হয়ে সেই রহস্যময় জিনিসটার কাছে গিয়ে পৌঁছায়। এটা ছিল দেবতাদের তৈরি করা পবিত্র সেই বালিঘড়ি, যেটার কথা তামিনা দাস্তানকে বলেছিল। কিন্তু লক্ষ্য করা যায় তাদের আগেই নিজাম সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু সে দাস্তানের শক্তির সাথে এবার আর পেরে ওঠে না। কিন্তু তার চাতুর্য দিয়েই সহজেই তাকে ফাঁকি দিতে সক্ষম হয় সে। পরিস্থিতি ভয়াবহ দেখে তামিনা এবার নিজামকে থামাতে ছুটে যায়, কিন্তু নিজাম তাকে ধাক্কা দিয়ে সেই গভীর খাদে ফেলে দেয়। তবে দাস্তান শেষ মুহূর্তে তার হাত ধরে ফেলতে পারলেও তাকে উপরে তোলার মতো শক্তি তার দেহে ছিল না। অবশেষে তামিনা তার হাত থেকে পিছলে গিয়ে অতল গহ্বরের মধ্যে হারিয়ে যায়। নিজাম এবার এই সুযোগটি কাজে লাগিয়ে সময় খঞ্জরটি বালিগড়ির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এ সময় বোঝা যাচ্ছিল তার পরিকল্পনা হয়তো সফল হতে চলেছে, কিন্তু ঠিক তখনই দাস্তান লাফিয়ে উঠে সময় খঞ্জরের রত্নটি চেপে দেয়। ফলে সময় আবার উল্টো ঘুরতে শুরু করে। দাস্তানের চোখের সামনে অতীতের ঘটনাগুলো একে একে ভেসে উঠতে থাকে, আর ঠিক সেই মুহূর্তে দাস্তান খঞ্জরটি টেনে বের করে নেয়। দেখা যায় এতে সে নিজেকে ফিরিয়ে আনতে পেরেছে, আর এবারই দৃশ্যপটটা একেবারে পরিবর্তিত হয়ে যায়। সে এবার সেই দিনে নিজেকে আবিষ্কার করে যেদিন পবিত্র নগরী আলামতে আক্রমণ করেছিল তোষ। আর বিষয়টা বুঝতে পেরে সে ভাবে এখন তার কাছে দ্বিতীয় আরেকটা সুযোগ এসেছে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার। সে প্রথমে সবার সামনে নিজামের আসল চেহারা উন্মোচন করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কেউ তার কথা বিশ্বাস করছে না। কিন্তু নিজামের দুরভিসন্ধি প্রমাণ করাটাও কঠিন ছিল না। পুরো যুদ্ধের ভিত্তি ছিল একটা মিথ্যা অভিযোগের উপর যে আলামত অস্ত্র সরবরাহ করছিল। আসলে সেই ভুয়া গুপ্তচরের খোঁজ করলেই আসল সত্যটা উদ্ঘাটিত হতো। আর নিজাম এটা বুঝতে পেরেছিল, সেই সাথে সে এটাও বুঝতে পেরেছিল তার পরিকল্পনা ধ্বংস হতে চলেছে। ফলে সে রাগে দাস্তানকে এবার খুন করতে উদ্যত হয়, কিন্তু রাজপুত্র তোষ এবার তাকে থামিয়ে দেয়।
আর শেষ পর্যন্ত নিজামের পরিণতি হয় রাস্তায়। যেমন সে অন্যদের জন্য নিয়তি নির্ধারণ করেছিল, ঠিক সেই নিয়তি সে তার নিজের ভাগ্যে বরণ করে নিয়েছিল। নিজামকে পরাস্ত করার পর রাজপুত্র তোষ নিজে গিয়ে রাজকুমারী তামিনার কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আলামতের সাথে পারস্যের স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য তাদের মধ্যে একটা চুক্তি সম্পাদন হয়। এরপর দাস্তান তামিনার সাথে দেখা করে, যদিও সে তাকে কখনো বলেনি সে ভবিষ্যৎ থেকে এসেছে। তবে তামিনা ছোড়ার শক্তিটা বুঝতে পেরেছিল। তার চোখে আন্তরিকতা দেখে সে এবার তার প্রস্তাবটা গ্রহণ করে। সময় খঞ্জর একই সাথে বন্ধ হয়ে যায়, অতীতের ট্র্যাজেডিগুলো পুনর্লিখিত হয় এবং তামিনা এবং দাস্তান একসাথে সুখে শান্তিতে বসবাস শুরু করে। আর এর মাধ্যমেই শেষ হয় দ্য প্রিন্স অফ পার্সিয়ার গল্প।